আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছে আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। গুমের মামলায় গ্রেপ্তারিয়ে পরোয়ানা জারি হয় 15 সেনা কর্মকর্তার সামরিক হেফাজতে, ওয়ারেন্টের কপি পায়নি সেনা সদর। অপরাধের সুষ্ঠু বিচার গুরুত্বপূর্ণ, বিএনপির বিবৃতি। গণতান্ত্রিক উত্তরণে সুষ্ঠু নির্বাচন আয়োজন সরকারের অন্যতম দায়িত্ব, মন্তব্য অর্থনীতিবিদ হোসেন জিল্লুরের। রাজনৈতিক দলগুলোকে ক্ষমতায় যাওয়ার প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসার আহ্বান। কক্সবাজারে যাত্রা শুরু করল দেশের প্রথম প্লাস্টিক বর্জ্য রিসাইক্লিং কারখানা। বানানো হচ্ছে চেয়ার, টেবিল ও সোফা। নতুন দিগন্তের সূচনা বলছেন বিশেষজ্ঞরা। এবং জুলাই যোদ্ধা ও বাস শ্রমিক দ্বন্দ্বে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল বন্ধ, চরম বিপাকে যাত্রীরা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গুম সংক্রান্ত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ও বর্তমান কর্মকর্তাদের বিরুদ্ধে এখনও গ্রেফতারি পরোয়ানা হাতে পায়নি সেনাবাহিনী। সেনা সদরে এক ব্রিফিংয়ে বাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল হাকিমুজ্জামান জানান, পরোয়ানা জারি করা 25 জনের মধ্যে 15 জন সেনা কর্মকর্তাকে ইতোমধ্যে হেফাজতে নেওয়া হয়েছে। যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তারা ডিজিএফআই ও র্যাবে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। গুম সংক্রান্ত মানবতা বিরোধী অপরাধের মামলায় গত 8 অক্টোবর সেনাবাহিনীর সাবেক ও বর্তমান 25 কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আওয়ামী সরকারের শাসনামলে টিএফআই ও জেআইসি সেলে গুমের ঘটনায় 2 মামলা এবং জুলাই আন্দোলনে রাজধানীর রামপুরায় গুলি করে 28 জনকে হত্যার দায়ে এ পরোয়ানা জারি করা হয়। তাদের মধ্যে সাবেক 9 জন, এলপিআরে 1 জন এবং কর্মরত 15 জন কর্মকর্তা রয়েছেন। ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে এ সংক্রান্ত এক ব্রিফিংয়ে বাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল হাকিমুজ্জামান জানান, ইতিমধ্যে সেনা হেফাজতে রয়েছেন 15 জন কর্মকর্তা। ওয়ারেন্ট আমরা এখনো আমাদের হস্তগত হয়নি। 8 তারিখেই আমরা যেটা করেছি, এই যে অফিসারদের নাম আসছে এর ভিতরে কেউ আছে অবসরপ্রাপ্ত, কেউ আছে এলপিআরে, আর অনেকে আছেন অ্যাক্টিভ সার্ভিসে, এবং তাদেরকে বলা হয়েছে 9 তারিখের ভিতরে তোমরা সেনা হেফাজত ঢাকা ক্যান্টনমেন্টের এই জায়গাতে তাদেরকে অ্যাটাচ করার জন্য। আমাদের যে 15 জন চাকরিরত আছেন, 15 জনের মধ্যে একজনকেই শুধু মিসিং, বাকি সবাই জয়েন করেছে। মেজর জেনারেল কবির শেষ অবধি পর্যন্ত উনি জয়েন করেননি। গুমের ঘটনায় সেনাবাহিনীর দায় রয়েছে কিনা এমন প্রশ্নের জবাব দেন এই সেনা কর্মকর্তা। আমাদের অফিসার যাদের সংক্রান্ত এই যে 15, 16, 17 জন যাদের কথা বললাম, এই সবগুলো যে ঘটনা যেগুলো বলা হচ্ছে সেগুলো ছিল তারা আইদার র্যাবে ছিল অথবা ডিজিএফআইতে ছিল ইত্যাদি। র্যাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে, র্যাব আর্মি হেডকোয়ার্টার আন্ডারে নয়। ডিজিএফআই ডাইরেক্টলি আন্ডার প্রাইম মিনিস্টার অফিস। ডিজিএফআইতে গত 2009, 2007, 14, 15, 20 ওই সময় কি ঘটেছিল আর্মি কিভাবে জানবে? এন্ড দ্য রিপোর্টিং ইজ নট আর্মি। গুম কমিশন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে জানিয়ে মেজর জেনারেল হাকিমুজ্জামান বলেন, যে কোনো অপরাধের সুষ্ঠু বিচার চায় সেনাবাহিনী। আমরা কমিশনকে সর্বাত্মক ভাবে আমরা সাহায্য সহযোগিতা এখনো করে যাচ্ছে, এখনো যা চাচ্ছে। ইভেন এটা গত বৃহস্পতিবার দিন পর্যন্ত আমরা কিছু ডকুমেন্ট চেয়েছি, আমরা বৃহস্পতিবার দিন ডকুমেন্ট পাঠিয়েছি। মানে চার্জশিট হওয়ার পরের দিনও একদম স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে বাংলাদেশ আর্মি জাস্টিসের পক্ষে। আগামী জাতীয় নির্বাচন অবাধ ও নিরপেক্ষ আয়োজনে 4 গুণ বেশি সেনা সদস্য মাঠে থাকবে বলেও জানান এই সেনা কর্মকর্তা। আমাদের ডিপ্লয়মেন্ট এখন যা আছে তার থেকে বহুলাংশে বৃদ্ধি পাবে, মেবি 3 টাইমস 4 টাইমস। এখন যা আছে তার থেকে প্রায় 3 গুণের কাছাকাছি তো হবেই। আমাদের ফোকাস একটাই, জাতি পুরো ওয়েট করছে একটা খুব ভালো একটা ক্রেডিবল একটা ইলেকশনের জন্য। আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করবো এটা ক্রেডিবল ইলেকশন যাতে হয়। দেশের কল্যাণে সেনাবাহিনী সব সময় কাজ করে যাবে বলে প্রত্যয় ব্যক্ত করা হয়। থ্যাংক ইউ সো মাচ। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। ব্যবস্থা করে দিও। দেশের গণতন্ত্র, মানবাধিকার এবং সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে বিএনপি। শনিবার রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব স্বাক্ষরিত বিবৃতিতে একথা জানানো হয়। এতে আরও বলা হয়, ন্যায় বিচার শুধু অতীতের ভুলগুলো সংশোধন করে না, বরং ভবিষ্যতে এমন অপরাধ যেন পুনরাবৃত্তি না ঘটে তারও নিশ্চয়তা দেয়। কোনো প্রতিষ্ঠানের উপর ব্যক্তিগত অপরাধের দায় চাপানো বা সেই প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করা উচিত নয়। বিবৃতিতে বিএনপি আরও জানায়, যদি কেউ সীমা লঙ্ঘন করে তবে তাদের বিচারের মুখোমুখি হওয়া উচিত, যেন ভবিষ্যতে কোনো সরকার সেনাবাহিনীকে অন্যায় আদেশ দিতে না পারে।
দেশের গণতান্ত্রিক উত্তরণে সুষ্ঠু নির্বাচন আয়োজন সরকারের অন্যতম দায়িত্ব বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারি উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান। এ সময় ক্ষমতায় যেতেই হবে এই প্রতিযোগিতা থেকে রাজনৈতিক দলগুলোকে বের হয়ে আসার আহ্বান জানান তিনি। শনিবার বিকেলে রংপুরের পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন হোসেন জিল্লুর। এ সময় শহীদ আবু সাইদের বাবা মকবুল হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে তিনি শহীদ আবু সাইদ ফাউন্ডেশন কার্যালয় পরিদর্শন করেন। ক্ষমতা পেতেই হবে গ্রহণযোগ্য নয়। ক্ষমতা পাওয়ার জন্য যোগ্যতার ভিত্তিতে, প্রতিযোগিতার ভিত্তিতে, সুষ্ঠু প্রক্রিয়ার ভিত্তিতে ক্ষমতা সমাজে প্রতিষ্ঠিত হবে, হস্তান্তর হবে, এগুলো স্বাভাবিক নিয়ম। ময়মনসিংহের জুলাই যোদ্ধাদের সাথে বাস শ্রমিকদের দ্বন্দ্বের জেরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বন্ধ রয়েছে বাস চলাচল। সকাল থেকে ঢাকা ময়মনসিংহ সড়কে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা মোটরযান মালিক সমিতি ও ময়মনসিংহ জেলা শ্রমিক ইউনিয়ন। এছাড়া বন্ধ রয়েছে ময়মনসিংহ হয়ে ঢাকাগামী শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ সহ 5 জেলার বাস চলাচল। এতে চরম বিপাকে পড়েছেন যাত্রীরা। রাজধানীর কাকরাইলে জিএম কাদেরপন্থী জাতীয় পার্টি সমাবেশকে ঘিরে পুলিশের সাথে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চে কেন্দ্রীয় নেতারা বক্তৃতার সময় পুলিশ তাদের বাধা দিলে এই সংঘর্ষ হয়। এ সময় জাতীয় পার্টির নেতাকর্মীরা পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে। বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করতে পাল্টা সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ও জলকামান থেকে পানি ছিটায় পুলিশ। পরে ব্রিফিংয়ে জাপা নেতারা অভিযোগ করেন পুলিশ তাদের সাথে দায়িত্বহীন আচরণ করেছে। আরও জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। রাজধানীর কাকরাইলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি, দলের চেয়ারম্যান সহ কেন্দ্রীয় নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং মব ভায়োলেন্স বন্ধের দাবিতে জাতীয় পার্টির সমাবেশ পণ্ড করে দিয়েছে পুলিশ। দুপুর 2টার পরে শুরু হওয়া এই সমাবেশ পুলিশ সংক্ষিপ্ত করার আহ্বান জানালে নেতাকর্মীরা তা প্রত্যাখ্যান করে। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ 6 রাউন্ড সাউন্ড গ্রেনেড, 2 রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করার পাশাপাশি জলকামান ব্যবহার করে। পুলিশ বলছে সমাবেশের পূর্বানুমতি ছিল না জাতীয় পার্টির। পাশাপাশি জনভোগান্তি সৃষ্টি করে তারা রাস্তায় সমাবেশ করছিল যাতে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার আশঙ্কা তৈরি হয়। বারবার বলার পরেও যখন শোনে নাই তখন তো আমাদের আসলে এখানে কিছু করার ছিল না। আমরা ডিসপার্স করার জন্য আমরা জাস্ট সাউন্ড গ্রেনেড এবং যে আমরা ওয়াটার ক্যাননটা দিছি, আর অন্য কোনো কিছু করাও হয় না, জাস্ট ওনারা বিভিন্ন দিকে ছড়ায় ছিটে চলে গেছে। দলের কেন্দ্রীয় কার্যালয়ে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে মহাসচিব শামীম পাটোয়ারি বলেন, পুলিশ আজকের ঘটনায় দায়িত্ব জ্ঞানহীন পরিচয় দিয়েছে। পুলিশের এই অতিরিক্ত শক্তি প্রয়োগ এটা নব্য ফ্যাসিবাদের একটি আবির্ভাব হচ্ছে। সরকারের আচরণে আগামী জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হচ্ছে বলেও এই সংবাদ সম্মেলনে দাবি করেন জাতীয় পার্টির মহাসচিব। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামীতে নতুন সরকারকেও শেখ হাসিনার মতো পরিণতি বরণ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসির বিতর্ক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তবে রাজনৈতিক দলগুলোর রেষারেষিতে জুলাই সনদ স্বাক্ষরে বাধা এলে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন আয়োজক প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিস্তারিত মিজান শাহজাহানের রিপোর্টে। আগামী নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হলেই গণতন্ত্র সুরক্ষিত হবে। এ নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ বিতর্কে অংশ নেয় তেজগাঁও কলেজ ও প্রাইম এশিয়া ইউনিভার্সিটি। কাঠামো দেওয়ার দায়িত্ব আজকে আমাদের ছিল না, তাও আমরা দায়িত্বের বাইরে গিয়ে আপনাদের কাঠামো দিয়েছি, কারণ আপনাদের তো মাননীয় স্পিকার কোনো রকম ধারণাই নাই কাঠামো কিরকম হইতে পারে। বিতর্কের মূল্যায়ন পর্বে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, স্বৈরাচারী কাঠামোর সংস্কার না হলে রাজনৈতিক দুর্বৃত্তায়ন ঠেকানো যাবে না। নির্বাচনী অঙ্গন থেকে দুর্বৃত্তায়ন দূর করতে হবে, রাজনৈতিক অঙ্গন থেকে দুর্বৃত্তায়ন দূর করতে হবে। রাজনৈতিক দলের ছত্রছায়ায় কিন্তু অধিকাংশ দুর্বৃত্তায়ন, অধিকাংশ অপকর্ম ঘটে। রাজনৈতিক দলের কে পরিচ্ছন্ন করতে হবে।
এ সময় ছায়া সংসদের স্পিকার ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিএনপি, জামাত, এনসিপি সহ গণতান্ত্রিক দলগুলোর ঐক্য না হলে ফেসিবাদী শক্তি ফিরে আসতে পারে। প্রাইভেট লিমিটেড কোম্পানি যে প্রতিষ্ঠানটি করেছিল, যে আওয়ামী লীগ করেছিল, তার পরিবারের প্রত্যেকটি সদস্য কোনো না কোনোভাবে দেশ ত্যাগ করতে পারেছে, কিন্তু যারা অত্যন্ত দুর্বল আওয়ামী লীগের সমর্থক তারা কিন্তু এই দেশে বসেই এখন মামলার শিকার হচ্ছে, জেলখানা যাচ্ছে বা পালিয়ে থাকছে। সুতরাং দেশকে প্রাইভেট লিমিটেড কোম্পানি করে বাপের তালুকে যারা এই দেশটাকে পরিণত করেছে তাদের কিন্তু বাংলাদেশে বিচার হবার অনিবার্য। বিরোধী দল দমনে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার না করতে পরবর্তী নির্বাচিত সরকারের কাছে দাবি জানান তিনি। আর বদিউল আলম মজুমদার বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না করলে পরিণতি হবে ভয়াবহ। আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যারা আসবেন, যারা ক্ষমতা যাবার জন্য চেষ্টা করছেন, জনগণকে যারা তাদের নানা রকম ভাবে তাদের ম্যানিফেস্টোর যে বিভিন্ন অংশগুলো যারা বিভিন্ন জনগণের কাছে প্রচার প্রচারণা করছেন, আপনারা আপনাদের কমিটমেন্ট থেকে যদি বিচ্যুত হন তাহলে কিন্তু বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ছাত্র জনতা আবার কিন্তু 15 বছর অপেক্ষা করবে না। যে কোনো সময় কিন্তু বাংলাদেশে আবারও নতুন কোনো অভ্যুত্থান হবার একটা শঙ্কা রয়ে গেছে। সবাই এই স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নের জন্য সর্বশক্তি নিয়োগ করবে। বাস্তবায়ন না করলে, অন্যায় করলে, স্বৈরাচারী পরে হাঁটলে শেখ হাসিনা যে যা ঘটেছে সেই পরিণতি হয়তো ঘটবে। তা আমরা আশা করি যে সেই পরিণতি যেন আর যেন কারো না ঘটে এবং আমাদের রক্তটা যেন সস্তা না হয়ে যায়। বিতর্কে যৌথভাবে বিজয়ী হয় তেজগাঁও কলেজ ও প্রাইম এশিয়া ইউনিভার্সিটি। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। শুরু হয়েছে দেশব্যাপী 5 কোটি শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকাদান। ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। তিনি বলেন, শিক্ষার্থীদের মনে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে ও টাইফয়েডে মৃত্যুহার শূন্যে নামিয়ে আনতেই এই উদ্যোগ। প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তরের লক্ষ্যে কক্সবাজারে যাত্রা শুরু করলো আধুনিক প্লাস্টিক রিসাইক্লিং কারখানা। এসব বর্জ্য দিয়ে বানানো হচ্ছে চেয়ার, টেবিল ও সোফা। একে টেকসই বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দিগন্তের সূচনা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। কক্সবাজার প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিলের পাঠানো তথ্যচিত্রে একটি ডেস্ক রিপোর্ট। বিপুল পর্যটকের চাপের কারণে প্লাস্টিক বর্জ্যের দূষণে নাকাল দশা কক্সবাজার সমুদ্র সৈকত সহ পুরো শহরে। সমীক্ষা বলছে, দিনে 34.5 টনেরও বেশি বর্জ্য উৎপন্ন হয় এই শহরে। সেই বর্জ্যই এখন নতুন রূপে ফিরে আসছে কাঠের বিকল্প উপাদান হিসেবে। তা দিয়ে বানানো হচ্ছে চেয়ার, টেবিল ও সোফা। প্লাস্টিক ফ্রি রিভার্স অ্যান্ড সিজ ফর সাউথ এশিয়া প্রকল্পের আওতায় কক্সবাজারের রামপুর উপজেলার মিঠাছড়িতে স্থাপিত দেশের প্রথম প্লাস্টিক রিসাইক্লিং কারখানা উন্মোচন করল পরিবেশ রক্ষার এক নতুন দিগন্ত। বিশ্বব্যাংক ও ইউএনওপিএস এর সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করছে সাউথ এশিয়া কোঅপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রাম। কক্সবাজার পৌরসভার সহযোগিতায় এটি পরিচালনা করছে ব্র্যাক। যদি এই ফ্যাক্টরি আস্তে আস্তে আরো বেশি চলে তাহলে আরো বেশি সংখ্যক লোক এটার সাথে যুক্ত হবে। আলটিমেটলি সবগুলোই আমরা একটা গ্রিন জব হিসাবে কাউন্ট করতে পারবো। ব্র্যাক প্লাস্টিক নিয়ে কাজ করছে, ডেফিনেটলি অনেক বেশি প্লাস্টিক তার কালেক্ট করছে, কালেক্ট করার পর তার ট্রিট করছে, ট্রিট করে রিসোর্স রিকভারি হচ্ছে। এই কারখানায় প্রতি ঘন্টায় 200 কেজি পর্যন্ত প্লাস্টিক বর্জ্য প্রক্রিয়াজাত করা সম্ভব। আমি সত্যি মুগ্ধ হয়েছি যে কিভাবে প্রত্যেকটা ওয়েস্টকে একসাথে সেগ্রিগেট করে তারপর ফাইনালি এটাকে একটা যে প্লাস্টিকটা নিরাপদ সেরকম একটা স্টেজে নিয়ে আসা হচ্ছে। It takes time, step by step we will get there and hopefully within the next few years we will come back to Cox's Bazar and it will be clean and shiny as a prosperous city. প্রকল্পটি সফল হলে দেশের বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচন করবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। শরতের নীল আকাশ আর সাদা তুলোর মতো মেঘ আর বাতাসে দুলে ওঠা কাশফুল, প্রকৃতি যেন নিজের হাতে সাজিয়েছে এক অনিন্দ্য দৃশ্যপট। ঋতুর এই সৌন্দর্য দেখতে প্রতিদিন মাদারীপুরে বিভিন্ন প্রান্তে ভিড় জমাচ্ছেন প্রকৃতিপ্রেমীরা। মাদারীপুর প্রতিনিধি এসআর শফিক স্বপনের পাঠানো তথ্যচিত্রে আরেকটি ডেস্ক রিপোর্ট। নীল আকাশে সাদা মেঘের ওড়াউড়ি আর দিগন্ত জুড়ে কাশফুলের দোলা। প্রকৃতির ক্যানভাসে আজ শরৎ যেন নিজের গল্প বলে চলেছে। যতদূর চোখ যায় শুভ্রতার প্রলেপ, তীব্র হাওয়া সাগরের ঢেউয়ের মতো কাশবনে দোলা দেয়, সে দোলা লাগে মনেও। প্রকৃতির এই ভুবন ভোলানো রূপের টানেই ছুটে আসে মানুষ, ছবি তোলে, এই মুগ্ধতাকে চিরদিনের জন্য ধরে রাখতে চায়।
নাচের ভঙ্গিতে। আমরা ঢাকা থেকে আইছি এই জায়গাতে, পাঁচচরের জায়গাতে সুন্দর কাশফুল আছে, জায়গাটা সুন্দর ভালো। কাশফুল বইতে দেখছি কিন্তু বাস্তবে আরো সুন্দর। এত সুন্দর কাশফুল দেখে খুব ভালো লাগতেছে। আমরা মাঝে মাঝে এখানে ঘোরার জন্য আসি। যখন গোধূলি নামে সূর্য ঢলে পড়ে পশ্চিমে, তখন কাশবনের রূপ যায় বদলে। সোনারঙা সেই কাশবন তখন হয়ে ওঠে মায়াবী, রহস্যময়। কাশফুলগুলো অনুভব করি, মানে এমনকি নিরিবিলি পরিবেশটা অনেক মজার, এবং নদীর পাড়ে আমরা মাঝে মধ্যে অনেক টাইম সময় পার করি আর কি। ভালো লাগে, বাতাস আছে, ছবি তোলার জন্য পারফেক্ট, আবার কাশফুল বন আছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। চট্টগ্রামে একটি কনসার্টে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধ সহ বেশ কয়েকজন আহত হয়। জানা গেছে, ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয়। শনিবার রাত 9টার দিকে জিসি মোড়ের একটি কনভেনশন সেন্টারে এই ঘটনা ঘটে। এ সময় কনভেনশন সেন্টারেও ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছোড়ে পুলিশ। এতে এক তরুণ গুলিবিদ্ধ হয়। কনভেনশন সেন্টারটিতে একটি মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠানের উদ্যোগে ফান অ্যান্ড রক ফেস্ট কনসার্টের আয়োজন করা হয়েছিল। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধবিরতির পর গাজার অধিকাংশ অঞ্চল থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল, আর তাই ঘরে ফিরতে শুরু করেছে যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন শহরের লাখ লাখ বাসিন্দা। শনিবার এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে গাজায় কর্মরত সাংবাদিকরা। এদিকে এক প্রতিক্রিয়ায় আগামী সোমবারই সব জিম্মি মুক্তি পাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সাথে মিশরে হামাস ইসরায়েল চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন বলেও জানান তিনি। তবে চুক্তি হলেও গাজায় কোনো ধরনের বিদেশি অভিভাবকত্ব মেনে নেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস, ইসলামিক জিহাদ এবং দ্য পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইন পিএফএলপি। এদিকে গাজায় দ্রুতই প্রয়োজনীয় ত্রাণ পাঠানো হবে বলে জানিয়েছে জাতিসংঘের সাথে সংশ্লিষ্ট বেশ কিছু সংস্থা। তাদের দাবি, অনুমতি পেলে প্রায় ৬,০০০ ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করতে প্রস্তুত রয়েছে। এবারে জানিয়ে দেব খেলার খবর। ম্যাচ জিততে হলে বাংলাদেশে ব্যাটিংয়ে আরও উন্নতি করতে হবে বলে জানিয়েছেন বোলিং কোচ মোশতাক আহমেদ। আবুধাবিতে দ্বিতীয় ওয়ানডেতে হারের পর সংবাদ সম্মেলনে পাকিস্তানি লিজেন্ড জানান, ব্যাটারদের মধ্যে গুণাগুণ বুঝে খেলা উচিত, বোলার কে তা দেখার প্রয়োজন নেই। ম্যাচে আগে ব্যাট করে আফগানিস্তানকে ১৯০ রানে অল আউট করে টাইগাররা, কিন্তু এই রানও তাড়া করে মাত্র ১০৯ রানে গুটিয়ে যায় মেহেদী হাসান মিরাজের দলের ইনিংস। ৫ উইকেট নিয়ে বাংলাদেশের ইনিংস ধসিয়ে দেন রশিদ খান। এই পর্যায়ে সরাসরি ওয়ানডে বিশ্বকাপ খেলার সুযোগ হারালো তাওহিদ হৃদয় মুস্তাফিজরা। Well done to him. He's been very, very successful for many, many years for Afghanistan. But same time, as a Bangladeshi batting unit, we should know how to play the ball, not the bowler. If you can rotate a strike, I think that will put more pressure on bowlers than yourself. So I think when you play lots of dot ball, and then you have to play a big shot, that's why you start losing a wicket. So you got to learn in middle overs. As being a spinner, I know that the people who score runs easily, singles and doubles, that give me more pressure as a bowler. লিওনেল মেসির জোড়া গোলে মেজর লিগ সকারে আটলান্টা ইউনাইটেডকে ৪-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। চেজ স্টেডিয়ামে ৩৯ মিনিটে লিওনেল মেসির গোলে এগিয়ে যায় মায়ামি। ৫২ মিনিটে আর্জেন্টাইন মহাতারকার অসাধারণ পাস থেকে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন জর্ডি আলবা। ৯ মিনিটে ব্যবধানে লুইস সুয়ারেজ দলকে এনে দেন তৃতীয় গোল। এরপর ৮৭ মিনিটে আলবার পাস থেকে দলের চতুর্থ আর নিজের দ্বিতীয় গোলটি করেন ৮ বারের ব্যালন ডি'অর জয়ী ফুটবলার। এই জয়ে শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার চেয়ে পয়েন্ট ব্যবধানে ৪-এ নামিয়েছে ইন্টার মায়ামি। মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে অনূর্ধ্ব ২০ বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। চিলির সান্তিয়াগোয় ৯ম মিনিটে মেক্সিকান গোলরক্ষকের ভুলে বল পেয়ে দলকে এগিয়ে নেন মাহের কারিজো। ১৯ বছর বয়সী এই সেন্টার ফরওয়ার্ড এই নিয়ে টুর্নামেন্টে তৃতীয় গোল করলেন। আলবিসেলেস্তেরা দ্বিতীয় গোলটি পায় ৫৬ মিনিটে। বদলিনামা মাতেও সিলভেত্তি গতিময় শটে স্কোরলাইন ২-০ করেন। ২০০৭ সালের পর এই প্রথম যুব বিশ্বকাপের শেষ চারে জায়গা করে নিল আর্জেন্টিনা। শেষ করার আগে বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম আরও একবার। গুমের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয় ১৫ সেনা কর্মকর্তা সামরিক হেফাজতে, ওয়ারেন্টের কপি পায়নি সেনা সদর। অপরাধের সুষ্ঠু বিচার গুরুত্বপূর্ণ, বিএনপির বিবৃতি।
গণতান্ত্রিক উত্তরণে সুষ্ঠু নির্বাচন আয়োজন ও সরকারের অন্যতম দায়িত্ব, মন্তব্য অর্থনীতিবিদ হোসেন জিল্লুরের। রাজনৈতিক দলগুলোকে ক্ষমতায় যাওয়ার প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসার আহ্বান। কক্সবাজারে যাত্রা শুরু করল দেশের প্রথম প্লাস্টিক বর্জ্য রিসাইক্লিং কারখানা। বানানো হচ্ছে চেয়ার, টেবিল ও সোফা। নতুন দিগন্তের সূচনা বলছেন বিশেষজ্ঞরা। এবং জুলাই যোদ্ধা ও বাস শ্রমিক দ্বন্দ্বে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল বন্ধ, চরম বিপাকে যাত্রীরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।